আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন যেন নিরাপদ হয় এমন আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বেগম খালেদা জিয়া, তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এইসব কথা বলেন মির্জা ফখরুল। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে বিশেষ নিরাপত্তা সেল তৈরি করার পরামর্শ দেন মির্জা ফখরুল। এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপির মহাসচিব। অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং সরকারকে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শান্তিপূর্ণ স্থিতিশীল রাজনীতির পরিবর্তে একটি গোষ্ঠী গায়ের জোরের রাজনীতির চর্চা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মবক্রেসির মাধ্যমে যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার রাজনীতি চলছে। ঢাকা মেডিকেলে মির্জা আব্বাসকে ঘিরে যে মবক্রেসি হয়েছে তা নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীত কর্মকাণ্ড বলেও মন্তব্য করেন আমির খসরু। সকালে রাজধানীর প্রশিবিদ মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মসূচিতে তিনি এইসব কথা বলেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওসমান হাদির উপর হামলার ঘটনায় সরকারের উপর নানা সন্দেহ সংশয় দেখা দিচ্ছে। পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা চলছে কিনা সে প্রশ্ন তোলেন রিজভী। রাজনীতি আমরা চালাচ্ছি, তার বিপরীতে যে রাজনীতি সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার সৃষ্টি করার রাজনীতি, যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে না। শরীফ ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার। এই সময় এত সন্ত্রাসীদের উত্থান কেন ঘটবে? আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এত সন্ত্রাসীরা পরিব্যাপ্ত হয়েছে, এটা কিসের জন্য? ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করার সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে, এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, হাদিকে গুলি করার সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে, এই বিষয়ে কাজ করছে পুলিশ। এইদিকে শনাক্ত সন্ত্রাসীকে ধরতে অভিযান চলছে বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এদিকে এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুলিবিদ্ধ হাদির চিকিৎসা চলছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে মোটরসাইকেল যোগে এসে খুব কাছ থেকে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে শনাক্ত করা এবং গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা খুব গভীরভাবে কাজ করছি এবং পুলিশের সবগুলো ইউনিট একযোগে কাজ করছে। আশা করি দ্রুততম সময়ের ভিতরে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, হাদির শারীরিক অবস্থা এখন কেমন আছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? জি ফারিয়া, আপনি যেমনটা বলেছেন, ওসমান হাদি কিন্তু এখন এই এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন পর্যন্ত আমরা আসলে ওইভাবে তার পরিবারের কাছ থেকে কোনো শরীরের সম্পর্কে তার কোনো তথ্য পাইনি। তবে কিছুক্ষণ আগে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এখানে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তিনি ওসমান হাদির বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন। এর আগে রাশেদ খান যখন এভার কেয়ারে প্রবেশ করেন তখন ওসমান হাদির বড় ভাই কিন্তু ওসমান হাদির চিকিৎসার বোর্ডে গঠিত যারা ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন ওসমান হাদির বড় ভাই। এরপরই রাশেদ খান প্রবেশ করেন এভার কেয়ার হাসপাতালে এবং এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করার পরে কিন্তু ওসমান হাদির বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন রাশেদ খান। ওসমান হাদির বড় ভাই রাশেদ খানকে যে বিষয়টি জানিয়েছে যে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন এবং গতকালকে ওসমান হাদিকে যিনি অস্ত্রোপচার করেছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান, তার সঙ্গেও রাশেদ খান কথা বলেছেন এবং রাশেদ খানকে ডাক্তার জাহিদ রায়হান যেটা জানিয়েছেন যে ওসমান হাদির খুলির এক
অংশ নাকি খুলে রাখা হয়েছে এবং তাকে নাকি ইলেকট্রিভ ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস প্রশ্বাস পরিচালনা করা হচ্ছে এই অবস্থায়, এবং তার অবস্থা এই মুহূর্তে খুবই সংকটাপন্ন এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি এখানে চিকিৎসাধীন অবস্থায় এই এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। ইলেকট্রিভ ভেন্টিলেটরের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস চলছে। রাশেদ খান যেটা বলেছেন যে তিনি সহ তার পরিবারের যারা সদস্য রয়েছেন, ওসমান হাদির পরিবারের যারা সদস্য রয়েছেন, তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওসমান হাদির সুস্থতার জন্য, যাতে খুব দ্রুত এখানে সুস্থ হয়ে তিনি এই সবার মাঝে আবার ফিরে আসতে পারে, এমনটাই রাশেদ খান কিন্তু জানিয়েছেন। তো ফারিয়া, এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির শরীর সম্পর্কে এটাই ছিল সর্বশেষ তথ্য। শ্যামা, আপনাকে ধন্যবাদ। শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ নিয়ে বিএনপি, জামাত ও এনসিপিকে যমুনায় বৈঠকে ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে 12:15 বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। শরীফ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গেও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা। শুক্রবার বেলা 2:30টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে মৃত্যুর শয্যা ওসমান হাদি। তাকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সে সঙ্গে আজ দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে সংগঠনটি। শুক্রবার রাতে রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এই আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি বলেন, যদি ওসমান হাদির কিছু হয় তাহলে ইন্টারিম সরকারকে এই দায়ভার নিতে হবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দ্রুত বিদেশে পাঠানোর দাবিও জানান আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্র জনতা, সুশীল সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ঈশার নামাজের পর এই কর্মসূচি পালন করা হয়। জড়িতদের দ্রুত গ্রেফতারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও ইসলামী আন্দোলন। গেল রাতে শহরের চৌরঙ্গী মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ট্রাফিক মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র সমাজ। এদেশের তৌহিদি জনতা, শান্তিপ্রিয় জনতা, আমরা সবাই তাদেরকে এই বাংলায় কোনোভাবে 7 ঘন্টা নিয়ন্ত্রণে আসেনি ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী এলাকার ভবনের আগুন। ভোর 5:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, জমেলা টাওয়ার নামে 12 তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে। এই পর্যন্ত মোট 42 জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকার কেরানীগঞ্জে পাখি শিকারের বিরুদ্ধে ফটোওয়াক ও
পাখি পর্যবেক্ষণ কর্মসূচি পালন করেছে আলোকচিত্রী ও পরিবেশবাদীরা। কলাতিয়ার নিউ ভিশন ইকোসিটি এলাকায় সকাল 9টায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এ সময় আলোকচিত্রী ও স্থানীয়রা শিকারীদের ফাঁদে আটকা পড়া শতাধিক শালিক, পেঁচা, ফিঙে ও সবুজ সুইচোরা পাখি উদ্ধার করেন। পুড়িয়ে দেন ফাঁদ পাতার কারেন্ট জাল। এই কাজে তাদেরকে সহযোগিতা করে কেরানীগঞ্জ থানা পুলিশ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশব্যাপী পাখি শিকার রোধে জাতীয়ভাবে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।